রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC। শুক্রবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে IRGCর জনসংযোগ বিভাগ জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের নিয়ন্ত্রণে থাকা নতুন ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন MQ-9 রিপার ড্রোন শনাক্ত করে সফলভাবে ধ্বংস করেছে। IRGCর দাবি এমন সময় এলো যখন এর একদিন আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ৪৫টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। এর মধ্যে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন ড্রোন বহরের প্রায় ১/৪ ধ্বংস করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ নজরদারি ও আঘাত হানার প্ল্যাটফর্মের দুর্বলতাও প্রকাশ পেয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রতিটি MQ-9 রিপার এর মূল্য কনফিগারেশন ভেদে প্রায় ৩ কোটি থেকে ৫ কোটি ডলার। ফলে হারানো ৪৫টি ড্রোনের আর্থিক ক্ষতি $১৩০ কোটি বেশি হতে পারে। যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে প্রায় ১৮৫টি রিপার ছিল। এর মধ্যে ১৬৫টি বিমান বাহিনী এবং ২০টি মেরিন কর্পস পরিচালনা করত। MQ-9 রিপার যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারি ও তদারকি কার্যক্রমের পাশাপাশি নির্ভুল হামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাইলটকে ঝুঁকিতে না ফেলে দীর্ঘ সময় আকাশে অবস্থান করার সক্ষমতার কারণে এটি গুরুত্বপূর্ণ সামরিক প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়। ২৮ ফেব্রুয়ারি ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর থেকেই তেহরান পাল্টা ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়ে আসছিল। পরে ১৭ জুন যুক্তরাষ্ট্র ইরান ইসলামাবাদ সমঝোতা স্মারক বা MOU স্বাক্ষর করে। সর্বশেষ ড্রোন ভূপাতিতের দাবি সেই সংঘাতের সামরিক সক্ষমতা ও আকাশ প্রতিরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর নতুন কমান্ডার মেজর জেনারেল আহমদ ভাহিদি দাবি করেছেন, ৬ মাসের যুদ্ধে ইরানি বাহিনী বিশ্বের সবচেয়ে ভারী অস্ত্রে সজ্জিত সামরিক শক্তিকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। ইসলামী মাস রবিউল আউয়ালের সূচনা উপলক্ষে শুক্রবার দেয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন। IRGCর সদস্য ইরানি সেনাবাহিনী, পুলিশ, বাসিজ ও সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে দেয়া বার্তায় ভাহিদি তাদের দীর্ঘ সময়ের প্রতিরোধ ও যুদ্ধক্ষেত্রে সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, প্রচণ্ড গরম ও আর্দ্রতাপূর্ণ দক্ষিণ ইরানের দ্বীপ ও উপকূল থেকে শুরু করে উত্তরের সীমান্তবর্তী পার্বত্য অঞ্চলের তীব্র শীত, সব ধরনের প্রতিকূল পরিবেশে ইরানি সেনারা দৃঢ়তা ধরে রেখেছেন। ভাহিদির দাবি, ব্যাপক গোলাবর্ষণ ও হামলার মধ্যেও ইরানি বাহিনী একাধিক সফল আক্রমণাত্মক ও প্রতিরক্ষামূলক অভিযান পরিচালনা করেছে। তিনি এই যুদ্ধের সঙ্গে ১৯৮০-এর দশকে ইরান ইরাকের ৮ বছরব্যাপী যুদ্ধের তুলনা করেন এবং যুদ্ধে অংশ নেওয়া সেনাদের পরিবারগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি নতুন ইসলামিক মাসের জন্য শুভেচ্ছা জানিয়ে যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সমবেদনা জানান। বিশেষ করে গাজা ও লেবাননে চলমান সংঘাতের অবসান হবে এমন আশাও ব্যক্ত করেন তিনি। চলতি বছরের মার্চে IRGCর কমান্ডার হিসেবে দায়িত্ব নেন ভাহিদি। এর কয়েকদিন আগে যুদ্ধের শুরুতে এক হামলায় তার পূর্বসূরি মোহাম্মদ পাকপুর নিহত হন। দায়িত্ব নেওয়ার পর ভাহিদির এই বক্তব্য ইরানের সামরিক নেতৃত্বের পক্ষ থেকে যুদ্ধের ফলাফলকে নিজেদের প্রতিরোধ ও সক্ষমতার সাফল্য হিসেবে তুলে ধরার সর্বশেষ উদাহরণ। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘ কয়েক মাস ধরে চলা যুদ্ধ এখন নতুন এক পর্যায়ে প্রবেশ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষক পল মাসগ্রেভ। সাম্প্রতিক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথা বললেও জর্জ টাউন ইউনিভার্সিটি ইন কাতারের সহযোগী অধ্যাপক মাসগ্রেভ মনে করেন, এ ধরনের বক্তব্য মূলত মার্কিন জনগণ ও বিশেষ করে ট্রাম্পের রাজনৈতিক সমর্থকদের উদ্দেশ্যে দেয়া। মাসগ্রেভের মতে, ট্রাম্প একজন শোম্যান হিসেবে বড় বড় বক্তব্য দিতে অভ্যস্ত, তাই তার সব বক্তব্যকে আক্ষরিক অর্থে নেওয়া ঠিক নয়। হরমুজ প্রণালীকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে পরিণত করা বাস্তব ও আইনগত উভয় দিক থেকেই অসম্ভব। তবে ট্রাম্পের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, ইরানের কাছে পরাজয় স্বীকার করে পিছু হটার কোনো ইচ্ছা ওয়াশিংটনের নেই। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পসের
অ্যারোস্পেস ফোর্সের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৪০ দিনের আগ্রাসনের পরও দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদন ও সরবরাহে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। শুক্রবার সম্প্রচারিত জাতীয় টেলিভিশনের এক প্রতিবেদনে তিনি এ তথ্য জানান। প্রতিবেদনটি ধারণ করা হয় আইআরজিসির একটি ভূগর্ভস্থ ঘাঁটিতে। প্রতিবেদনে প্রথমবারের মতো যুদ্ধের সময় ইরানের নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থায় বাধাপ্রাপ্ত মার্কিন ও ইসরায়েলি ড্রোন এবং একটি যুদ্ধবিমান থেকে উদ্ধার করা বিভিন্ন সরঞ্জামের অংশ প্রদর্শন করা হয়। এর মধ্যে মার্কিন MQ-9 রিপার এবং ইসরায়েলের হারমিস 900 ও হারমিস 450 ড্রোনের বড় অংশ ছিল। পাশাপাশি MQ-9 এবং মার্কিন F-15 যুদ্ধবিমানের বিভিন্ন কারিগরি সরঞ্জামও দেখানো হয়। আইআরজিসির ওই কর্মকর্তা বলেন, যুদ্ধের আগে নেওয়া প্রস্তুতিমূলক পদক্ষেপের কারণে অ্যারোস্পেস ফোর্সের সেলফ সাফিসিয়েন্স জিহাদ অর্গানাইজেশনের আকাশ প্রতিরক্ষা উৎপাদন অবকাঠামোর 85% বেশি অক্ষত ছিল। ফলে যুদ্ধের সময় এবং পরবর্তী পর্যায়ে উৎপাদন ও সরবরাহ কার্যক্রম স্বাভাবিক রাখা সম্ভব হয়েছে। তিনি আরও জানান, যুদ্ধের সময় কার্যকর প্রমাণিত কয়েকটি আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম ও ক্ষেপণাস্ত্রের উৎপাদন হার যুদ্ধ শুরুর আগের তুলনায় বাড়ানো হয়েছে। একই সঙ্গে এসব অস্ত্র ও সরঞ্জাম সামরিক বাহিনীর অপারেশনাল ইউনিটগুলোতে সরবরাহ বৃদ্ধি পেয়েছে। কর্মকর্তার দাবি, জুনে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতির পরও নতুন আকাশ প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ অব্যাহত রয়েছে। এর মাধ্যমে যুদ্ধের ক্ষয়ক্ষতি সামলে ইরান তার আকাশ প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত পুনর্গঠন ও আরও শক্তিশালী করার চেষ্টা করছে। ইসরায়েলি বাহিনী শনিবার দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় হামলা চালানোর পাশাপাশি দক্ষিণ সিরিয়ার কুনেইত্রা প্রদেশের গ্রামাঞ্চলে কৃষি জমিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে জানিয়েছে লেবানন ও সিরিয়ার বিভিন্ন গণমাধ্যম। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানায়, ইসরায়েলি সেনারা হুলা এলাকায় হামলা চালিয়েছে। একই সময়ে ইসরায়েলি যুদ্ধবিমান টায়ার জেলার ওয়াদি আদ-শিত আল কুসাইর ও মনসুরি শহরে হামলা চালায়। আল মানার টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বিমান নাবাতিয়েহ আল ফাউকার উপকণ্ঠেও হামলা চালিয়েছে। এছাড়া আলী আল তাহের এলাকার আকাশে একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার গোয়েন্দা তৎপরতা চালায় বলে দাবি করা হয়েছে। আল মানার আরও জানায়, হামলায় নিষিদ্ধ অস্ত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। এর মধ্যে ফসফরাস শেল ব্যবহারের কথাও উল্লেখ করা হয়েছে। এদিকে সিরিয়ার স্থানীয় সংবাদ মাধ্যমগুলো সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ইসরায়েলি বাহিনী কুনেইত্রা এলাকায় হামলা চালানোর পর দক্ষিণাঞ্চলের আল রাফিদ শহরের কৃষি জমিতে বড় ধরনের আগুন ছড়িয়ে পড়ে। এতে কৃষিজ ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা তৈরি হয়েছে। দক্ষিণ লেবানন ও সিরিয়ার কুনেইত্রায় সাম্প্রতিক এই হামলা ইসরায়েল ও আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে চলমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় সামরিক তৎপরতা বৃদ্ধি পাওয়ায় বেসামরিক জনগণের নিরাপত্তা ও কৃষিজ সম্পদের উপরও নতুন চাপ তৈরি হয়েছে। ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধের মধ্যে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী নিয়ে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পরাজিত করার পর যুক্তরাষ্ট্র খুব শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করতে পারে। একই সঙ্গে তেহরানের উপর আরও কঠোর অর্থনৈতিক চাপ প্রয়োগ করে যুদ্ধের অবসানে বাধ্য করার প্রস্তুতি নিচ্ছে ওয়াশিংটন। ট্রাম্পের এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, হরমুজ প্রণালী ইরানের নিয়ন্ত্রণেই থাকবে। তার ভাষায়, কোন টুইট, বিমানবাহী রণতরী কিংবা সামরিক শক্তি দিয়ে প্রণালী দখল করা সম্ভব নয়। যুক্তরাষ্ট্র পরাজয় মেনে না নেওয়া পর্যন্ত হরমুজে ইরানের অবরোধ ও নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদ সমঝোতা স্মারক বা MOU নিয়ে নতুন ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলেন, ওই সমঝোতার লক্ষ্য ছিল যুদ্ধের অবসান, কোনো 60 দিনের যুদ্ধবিরতি নয়। আরাগচির দাবি, যুক্তরাষ্ট্র সমঝোতা লঙ্ঘন করায় আবারও সংঘাত শুরু হয়েছে। ফলে মেয়াদ বাড়ানোর মতো কোনো যুদ্ধবিরতিই ছিল না। হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। যুদ্ধের কারণে সেখানে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ায় আন্তর্জাতিক তেল সরবরাহ ও জ্বালানি বাজারে চাপ বাড়ছে। ফলে হরমুজের নিয়ন্ত্রণ এখন শুধু ইরান যুক্তরাষ্ট্র সংঘাতের নয়, বরং বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি নিরাপত্তারও গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র সমালোচনা করেছেন। বিশেষ করে নাবাতিয়ে ও এর আশপাশের এলাকায় ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলাকে তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে করা চুক্তির বারবার লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছেন। আজ এক বক্তব্যে আউন বলেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান শুধু স্থানীয় পরিস্থিতিকে অস্থিতিশীল করছে না, বরং আলোচনার পথেও নেতিবাচক প্রভাব ফেলছে। তার ভাষায়,
এসব হামলা আলোচনার পথে একটি স্পষ্ট বার্তা বহন করছে। একই সঙ্গে তিনি এই হামলাকে চুক্তি বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতিও একটি গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে দেখছেন। লেবাননের প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের ধারাবাহিক হামলা দুই দেশের মধ্যে বিদ্যমান সমঝোতার প্রতি গুরুতর প্রশ্ন তৈরি করছে। তার মতে, আলোচনার মাধ্যমে পরিস্থিতি স্থিতিশীল করার উদ্যোগ চলার মধ্যেই সামরিক হামলা চালানো হলে তা শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে দুর্বল করে। আউন আরও অভিযোগ করেন, ইসরায়েল বারবার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে, বিশেষ করে বেসামরিক মানুষের সুরক্ষায় আন্তর্জাতিক আইনে যে বিধান রয়েছে সেগুলোকে উপেক্ষা করে ইসরায়েল দক্ষিণ লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন। লেবাননের প্রেসিডেন্টের এই মন্তব্য এমন এক সময় এলো যখন দক্ষিণ লেবাননে ইসরায়েলি সামরিক তৎপরতা নিয়ে বৈরুত ও তেল আবিবের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। নাবাতিয়ে সহ বিভিন্ন এলাকায় হামলার ঘটনায় স্থানীয় পর্যায়ে উদ্বেগও বাড়ছে। আউন মনে করেন, সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে বিরোধ নিরসনের পথ অনুসরণ করা প্রয়োজন। তিনি চুক্তির প্রতি সম্মান দেখানো এবং বেসামরিক জনগণের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে আউনের বক্তব্যে স্পষ্ট যে ইসরায়েলি হামলা শুধু নিরাপত্তা পরিস্থিতি নয়, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলমান কূটনৈতিক উদ্যোগকেও ঝুঁকির মুখে ফেলতে পারে। ফলে দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করা এবং চুক্তি বাস্তবায়নের বিষয়টি এখন আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠেছে। দক্ষিণ লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াফ সালাম। তিনি এসব হামলাকে চরম গুরুতর বিষয় হিসেবে উল্লেখ করে অবিলম্বে ইসরায়েলকে সামরিক অভিযান ও উত্তেজনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। সালাম বলেন, দক্ষিণ লেবাননের নাবাতিয়ে শহর এবং আনসার ও দেইর এজ জাহরানি গ্রামের আশপাশে ইসরায়েলি বাহিনীর হামলা ব্যাপকভাবে বেড়েছে। এসব এলাকায় বিমান হামলা ও গোলাবর্ষণের পাশাপাশি ঘরবাড়িতে থাকা সাধারণ মানুষকে ভয় ভীতি দেখানোর ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। আনসার গ্রামে ইসরায়েলি বিমান হামলায় নিহত 7 জনকে সামরিক অবকাঠামোর অংশ হিসেবে দেখানোর সমালোচনা করেন লেবাননের প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিহতদের মধ্যে থাকা নারী ও শিশুরাও কোনোভাবেই সামরিক লক্ষ্যবস্তু ছিল না। তাদের হত্যার ঘটনাকে তিনি বেসামরিক জনগণের উপর সরাসরি হামলা হিসেবে তুলে ধরেন। সালাম আরও বলেন, দক্ষিণাঞ্চলে ইসরায়েলের চলমান উত্তেজনা ও হামলা অবশ্যই বন্ধ করতে হবে। তার মতে, এ ধরনের হামলা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং বেসামরিক মানুষের জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে। এদিকে দক্ষিণ লেবাননে নতুন করে ইসরায়েলি হামলায় অন্তত 2 জন নিহত হয়েছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেইর এজ জাহরানি গ্রামে চালানো হামলায় আরও 9 জন আহত হয়েছেন। লেবাননের অভিযোগ, দক্ষিণাঞ্চলে ধারাবাহিক ইসরায়েলি হামলা সাধারণ মানুষের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য বড় হুমকি তৈরি করছে। বৈরুত এসব হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকারও আহ্বান জানিয়েছে। মিনাবের শাজারে তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়ে যৌথ মার্কিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার 168 দিন পরও আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার তীব্র সমালোচনা করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। আজ নিজের এক্স অ্যাকাউন্টে দেয়া এক পোস্ট জালালি বলেন, সেই মর্মান্তিক শনিবারের পর 168 দিন পেরিয়ে গেলেও ক্যালেন্ডারে এখনো রক্তাক্ত হিসাব লেখা রয়েছে। প্রতিটি দিন মিনাবের স্কুলটির নিহত 168 শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীর স্মৃতি বহন করছে বলেও মন্তব্য করেন তিনি। জালালি নিহত শিশুদের শাজারে তাইয়েবা প্রাথমিক বিদ্যালয়ের 168টি সাদা ডানার কবুতর হিসেবে উল্লেখ করেন। তার অভিযোগ, টমাহক ক্ষেপণাস্ত্রের হামলায় এসব শিশুর স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, 168 দিন ধরে 168 শিশুর নীরব কান্না প্রতিধ্বনিত হলেও আন্তর্জাতিক সংস্থা ও বিভিন্ন সরকার যেন ইতিহাসের এই কালো দিনে চোখ বন্ধ করে রেখেছে। ইরানি রাষ্ট্রদূত আরও বলেন, স্কুলটির খালি আসনগুলো এবং নিরপরাধ প্রাণহানির শোক কখনো পূরণ হবে না। এত স্পষ্ট একটি অপরাধের পরও বিশ্ব কিভাবে নীরব থাকতে পারে এমন প্রশ্ন তোলেন তিনি। জালালির ভাষ্য অনুযায়ী মিনাবের এই স্কুলে হামলা যুক্তরাষ্ট্রের মানবাধিকার বিষয়ক অবস্থানের শিশু হত্যার চিত্র উন্মোচিত করেছে। গত 28 ফেব্রুয়ারি ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাবে শাজারে তাইয়েবা স্কুলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে বলে ইরান দাবি করেছে। তেহরানের দাবি, ওই হামলায় 168 শিক্ষার্থী, শিক্ষক ও স্কুল কর্মী নিহত হন। হামলার পর থেকে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়ে আসছে ইরান।
ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি দাবি করেছে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের আকাশে যুক্তরাষ্ট্রের তৈরি একটি MQ-9 রিপার ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার এক সংক্ষিপ্ত বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, দেশটির সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় নতুন ও উন্নত একটি প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটিকে শনাক্ত করে এবং ধ্বংস করে। ইরানের এ দাবি এমন সময় এলো যখন এর একদিন আগে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ৪৫টি MQ-9 রিপার ড্রোন হারিয়েছে। প্রতিবেদনের হিসেবে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মার্কিন বহরের প্রায় ১/৪ ড্রোন ভূপাতিত করেছে। এতে যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ গোয়েন্দা, নজরদারি ও হামলা সক্ষম প্ল্যাটফর্মের দুর্বলতাও স্পষ্ট হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিটি MQ-9 রিপারের মূল্য কনফিগারেশন অনুযায়ী প্রায় ৩ কোটি থেকে ৫ কোটি ডলার। ফলে ৪৫টি ড্রোন হারানোর আর্থিক ক্ষতি $১.৩ বিলিয়ন বেশি হতে পারে। যুদ্ধ শুরুর সময় যুক্তরাষ্ট্রের কাছে আনুমানিক ১৮৫টি রিপার ছিল। এর মধ্যে ১৬৫টি বিমান বাহিনী এবং ২০টি মেরিন কর্পস পরিচালনা করত। MQ-9 রিপার মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও নির্ভুল হামলার জন্য ব্যবহৃত হয়। পাইলটবিহীন হওয়ায় ঝুঁকিপূর্ণ এলাকায় এটি দীর্ঘ সময় অভিযান চালাতে সক্ষম। তবে ইরানের শক্তিশালী আকাশ প্রতিরক্ষার মুখে একের পর এক ড্রোন হারানো মার্কিন সামরিক বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে। ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলা শুরু হওয়ার পর তেহরানও প্রতিদিন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পরে ১৭ জুন ইসলামাবাদ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে সংঘাত সাময়িকভাবে নতুন পর্যায়ে প্রবেশ করে। হরমুজ প্রণালী নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পরাজিত করার পর তিনি শিগগিরই কৌশলগত এই জলপথকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড হিসেবে ঘোষণা করবেন। একই সঙ্গে তেহরানকে যুদ্ধ শেষ করতে বাধ্য করতে কঠোর অর্থনৈতিক চাপ ও নতুন নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতির কথাও জানিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের এমন বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি স্পষ্ট করে বলেছেন, হরমুজ প্রণালী ইরানেরই থাকবে। যুক্তরাষ্ট্র পরাজয় মেনে না নেওয়া পর্যন্ত প্রণালীতে অবরোধ ও নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রাখার কথাও জানিয়েছেন তিনি। ফলে গুরুত্বপূর্ণ এই নৌপথের নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের অবস্থান আরও মুখোমুখি হয়েছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইসলামাবাদ সমঝোতা স্মারকের ব্যাখ্যা নিয়েও যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধ তুলে ধরেছেন। তার দাবি, ওই সমঝোতা ছিল যুদ্ধের সমাপ্তির জন্য কেবল একটি অস্থায়ী যুদ্ধবিরতি নয়। ইরানের ভাষ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র সমঝোতা লঙ্ঘন করার পর আবারও হামলা শুরু হওয়ায় যুদ্ধ পুনরায় ছড়িয়ে পড়ে। তাই ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রশ্নই ওঠে না। বিশ্লেষকদের মতে, হরমুজের নিয়ন্ত্রণ এখন শুধু সামরিক বা আঞ্চলিক ইস্যু নয়, এটি বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা ও কূটনীতির কেন্দ্রীয় সংকটে পরিণত হয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস পরিবহন পথে জাহাজ চলাচল ব্যাপকভাবে কমে যাওয়ায় আন্তর্জাতিক বাজারে এর প্রভাব পড়ছে। ফলে ট্রাম্পের ভূখণ্ড ঘোষণার হুমকি এবং ইরানের পাল্টা অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার লেবাননে হিজবুল্লাহকে নিরস্ত্র করতে সিরিয়ার হস্তক্ষেপের সম্ভাবনার কথা বলেছেন। ওয়াশিংটনের এই অবস্থান থেকে স্পষ্ট, ইরানের উপর চাপ বাড়াতে সিরিয়াকে একটি অতিরিক্ত কৌশলগত হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় যুক্তরাষ্ট্র। তবে সামরিক হস্তক্ষেপের পক্ষে সিরিয়ার তুলনায় বিপক্ষেই যুক্তি বেশি শক্তিশালী। সিরীয় বাহিনী লেবাননে প্রবেশ করলে রাজনৈতিকভাবে হিজবুল্লাহ আরও শক্তিশালী হওয়ার সুযোগ পেতে পারে। একই সঙ্গে এতে সিরিয়া ও লেবানন উভয় দেশেই অস্থিতিশীলতা বাড়ার আশঙ্কা রয়েছে। সবচেয়ে বড় ঝুঁকি হল, ইরান সিরিয়ার এই পদক্ষেপকে সরাসরি শত্রুতামূলক হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নিতে পারে, যার প্রভাব সিরিয়ার রাজধানী দামেস্ক পর্যন্ত পৌঁছতে পারে। এখন পর্যন্ত সিরিয়ার জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ পরিকল্পনা প্রকাশ করা হয়নি। সীমিত পর্যায়ের পদক্ষেপ হিসেবে সিরিয়া সীমান্তের নিয়ন্ত্রণ জোরদার, অস্ত্র ও যোদ্ধা পাচার বন্ধ এবং লেবাননের সেনাবাহিনীর সঙ্গে গোয়েন্দা তথ্য বিনিময় করতে পারে। কিন্তু আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি হবে যদি সিরীয় বাহিনী লেবাননে প্রবেশ করে হিজবুল্লাহকে নিরস্ত্র করার কাজে সরাসরি অংশ নেয় অথবা সংগঠনটির নিয়ন্ত্রিত এলাকাগুলোর দায়িত্ব নিতে চায়। বিশ্লেষণে তাই ট্রাম্পের বক্তব্যকে তাৎক্ষণিক সামরিক অভিযানের ঘোষণা না বলে রাজনৈতিক চাপ প্রয়োগের কৌশল হিসেবেই দেখা হচ্ছে। সিরিয়ার সম্ভাব্য ভূমিকার ইঙ্গিত হিজবুল্লাহ ও ইরানের হিসাব নিকাশকে জটিল করে তুলছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হাতে থাকা বিকল্পগুলোর পরিধি তুলে ধরছে। পাশাপাশি লেবানন সরকারের উপরও চাপ বাড়ছে। দেশটির সব অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে আনার সক্ষমতা ও রাজনৈতিক সদিচ্ছা কতটা রয়েছে তা প্রমাণ করার জন্য।
ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দর আল মাখায় শুক্রবার হুথি বিদ্রোহীদের হামলায় 6টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সেনাবাহিনী। হামলায় বন্দরটির নিরাপত্তার দায়িত্বে থাকা এক কর্মকর্তা নিহত হয়েছেন। এছাড়া 2 নাবিক নিখোঁজ রয়েছেন বলে সামরিক বাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে। সেনাবাহিনী আরও জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। হামলার ফলে বন্দরের অবকাঠামো ও কার্যক্রমও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আল মাখা বন্দর ইয়েমেনের পশ্চিম উপকূলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক ও মানবিক প্রবেশপথ। দেশটির জনগণের জন্য প্রয়োজনীয় খাদ্য, নিত্য প্রয়োজনীয় পণ্য এবং অন্যান্য সামগ্রী বন্দর দিয়ে প্রবেশ করে। দীর্ঘদিনের সংঘাত ও মানবিক সংকটে থাকা ইয়েমেনে এমন গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলা সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইয়েমেন সরকারের সামরিক মুখপাত্র কর্নেল মাজিদ আল নুজাইলি বলেন, বন্দরটিতে হামলা এবং বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা প্রমাণ করে যে হুথিরা ইয়েমেনের জনগণের উপর শ্বাসরুদ্ধকর অবরোধ চাপিয়ে দেওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, খাদ্য ও পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ কেন্দ্রকে লক্ষ্য করে হামলা শুধু বন্দরটির নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না, বরং সাধারণ মানুষের জীবনযাত্রা ও মানবিক সহায়তা পৌঁছানোর প্রক্রিয়াকেও বাধাগ্রস্ত করছে। ইয়েমেনে দীর্ঘদিন ধরে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে সংঘাত চলছে। আঞ্চলিক উত্তেজনার মধ্যেই দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বন্দরকে ঘিরে নতুন করে হামলার ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। আল মাখায় সর্বশেষ হামলার পর বন্দরটির নিরাপত্তা ও বাণিজ্যিক কার্যক্রম নিয়েও নতুন উদ্বেগ তৈরি হয়েছে। হরমুজ প্রণালীকে ইরানের ভূখণ্ড ও জলসীমার অবিচ্ছেদ্য অংশ হিসেবে দাবি করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেইন মোহসিন এজেই। আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, হরমুজ প্রণালী ইরানের ভূখণ্ড ও সীমান্ত এলাকার অবিচ্ছেদ্য অংশ। এই জলপথে যে কোনো ধরনের দুঃসাহসিক পদক্ষেপের বিরুদ্ধে ইরান কঠোর জবাব দেবে বলেও সতর্ক করেন তিনি। সম্প্রতি হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন মন্তব্যের প্রতিক্রিয়া ইরানের বিচার বিভাগের প্রধান এসব কথা বলেন। তিনি ট্রাম্পের দাবিকে ভিত্তিহীন আখ্যা দিয়ে বলেন, আন্তর্জাতিক আইন ও জাতীয় সার্বভৌমত্বের নীতির আলোকে কৌশলগত এই জলপথের উপর ইরানের অধিকার রয়েছে। মোহসেনি এজেই আরও বলেন, কঠিন রাজনৈতিক ও সামরিক বাস্তবতায় ট্রাম্প একজন পরাজিত ব্যক্তি। তার ভাষায়, ভার্চুয়াল কর্মকাণ্ড ও বক্তব্যই এখন ট্রাম্পের জন্য মানসিক সান্ত্বনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তিনি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ট্রাম্প ও তার উপদেষ্টাদের অবশ্যই জানতে হবে, আধিপত্যবাদের বুট কখনোই হরমুজ প্রণালীতে পা রাখতে পারবে না। ইরানের বিচার বিভাগের প্রধান আরও দাবি করেন, বহু বিলিয়ন ডলারের বিমানবাহী রণতরী দিয়েও যুক্তরাষ্ট্র যে লক্ষ্য অর্জন করতে পারেনি, কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট বা বক্তব্যের মাধ্যমে সেটি অর্জন সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনা শুরুর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়নি ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসলামাবাদ সমঝোতায় নির্ধারিত 60 দিনের সময়সীমা ছিল আলোচনার একটি সুযোগ, কোনো যুদ্ধবিরতি নয় যে তা বাড়ানো হবে। আরাকচি বলেন, ইসলামাবাদ সমঝোতায় যুদ্ধের অবসানের কথা বলা হয়েছিল, কিন্তু যুক্তরাষ্ট্র সেই সমঝোতা লঙ্ঘন করেছে এবং আবারও সংঘাত শুরু হয়েছে। তার ভাষায়, আমাদের এমন কোনো যুদ্ধবিরতি ছিল না যা বাড়ানো যায়। আমাদের ছিল যুদ্ধের অবসান, আর এখন পরিস্থিতি নতুন পর্যায়ে প্রবেশ করেছে। মধ্যস্থতাকারী হিসেবে কাতার ও পাকিস্তান ইরানের সঙ্গে যোগাযোগ রাখছে এবং বিভিন্ন বার্তা আদান প্রদান করছে বলেও জানান তিনি। তবে এই যোগাযোগকে কোনোভাবেই যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বা আনুষ্ঠানিক আলোচনা হিসেবে দেখছে না তেহরান। আরাকচি স্পষ্ট করে বলেন, আমেরিকার সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এদিকে হরমুজ প্রণালী নিয়ে ইরান ও ওমানের মধ্যে আলাদা আলোচনা চলছে। আরাকচির মতে, এটি মূলত একটি কারিগরি প্রক্রিয়া। প্রণালী দিয়ে জাহাজ চলাচলের জন্য নতুন সামুদ্রিক রুট নির্ধারণ করাই এর লক্ষ্য। আগের রুটগুলো বর্তমানে কার্যকর না থাকায় একটি অস্থায়ী রুট তৈরির কাজ চলছে, যা পরবর্তীতে স্থায়ী রুটে রূপ নিতে পারে। এই আলোচনায় 2 দেশের বিশেষজ্ঞ ও সশস্ত্র বাহিনীর প্রতিনিধিরা যুক্ত রয়েছেন। তবে আরাকচি জোর দিয়ে বলেন, নতুন নৌপথ নির্ধারণের আলোচনা এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া দুটি আলাদা বিষয়। যুক্তরাষ্ট্রকে ইরানের নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে, সেগুলো পূরণ হলেই কেবল প্রণালী পুনরায় খোলার বিষয়টি বিবেচনা করা হবে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।